দর্শক, আর মাত্র ৩ দিন তারপরেই ঘোষণা হতে যাচ্ছে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। চলতি বাজেটে পুঁজিবাজার নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি এমন অভিযোগ রয়েছে বিনিয়োগকারীদের। বাজেটে যা ছিল তাতেও বাজারের অবস্থার তেমন কোনো উন্নতি ঘটেনি। এখন নানা সংকটে ভুগতে থাকা পুঁজিবাজার এবার নতুন কি পাবে বা পাওয়া উচিত বাজেট থেকে, তাই নিয়েই আজকের আলোচনা। স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়, সঙ্গে রয়েছি এজি মাহমুদ। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন বিএসইসি পুঁজিবাজারের বাজেট প্রত্যাশা। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যুক্ত রয়েছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মহসিন। দুজনকে বড় পর্দা দেখতে পাচ্ছি টালিখাতায়, স্বাগত। আমরা আলোচনায় যাবো। আলোচনায় যাওয়ার আগে প্রতিবারই আমাদের হাতে কিছু তথ্যপত্র থাকে, সেই তথ্যপত্রগুলো জানিয়ে দিই আমরা আলাপে ফিরছি। তথ্যপত্র যেটি বলছে 2021-20-এর যে বাজেট, সেই বাজেটে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে বাজেট প্রস্তাবনা, সেখানে দেখতে পাচ্ছি তালিকাভুক্ত কোম্পানির আয়কর কমানো 25 থেকে সেটি 20% নামিয়ে নিয়ে আসা এবং নতুন তালিকাভুক্ত কোম্পানিকে 3 বছরের জন্য কর ছাড় সুবিধা দেওয়া। এবং সেই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও কিছু বাজেট প্রস্তাবনা রয়েছে। সেখানে বলা হচ্ছে লভ্যাংশে করমুক্ত আয়সীমা 50,000 থেকে বাড়িয়ে 2 লাখ টাকা পর্যন্ত করা, এবং লভ্যাংশে দ্বিতীয় দফায় অগ্রিম কর দিতে হয় এক ধরনের, সেই অগ্রিম কর থেকে অব্যাহতি চেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষ। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আরেকটি প্রস্তাবনা যে ডিএসসি নিজে একটি কোম্পানি এবং সেই কোম্পানির জন্য 10 বছরের, তারা 2014-15 অর্থবছর থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত তারা আয়কর অব্যাহতি চেয়েছেন। এবং শুধুমাত্র ঢাকা স্টক নয়, চট্টগ্রাম স্টকেরও কিছু প্রস্তাবনা রয়েছে। সেখানে তারা যেটি বলছেন যে এসএমই যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে তারা পুঁজিবাজারে আনতে চান এবং পুঁজিবাজারে নিয়ে আসার লক্ষ্যে এবং তালিকাভুক্তির লক্ষ্যে প্রথম 3 বছর এই কোম্পানিগুলোকে আসলে করমুক্ত রাখার দাবি তারা জানিয়েছেন। তাতে করে আসলে এসএমই কোম্পানিগুলো মার্কেটে আসার ব্যাপারে উৎসাহিত হবে বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মনে করছে। এবং এই নতুন বাজেটকে ঘিরে সিএসসির আরেকটি প্রস্তাবনা রয়েছে, যেটি সবারই প্রস্তাবনা মূলত, যে পুঁজিবাজার থেকে সরকারের বিভিন্ন মেগা প্রকল্পে অর্থায়ন করা। সেটি সবারই দাবি, পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই চান যে আসলে বড় ধরনের মেগা প্রকল্পের অর্থায়ন পুঁজিবাজার থেকে করা হোক। দর্শক, এই ছিল তথ্যপাত্রগুলো আমাদের কাছে। আমরা ফিরছি আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে বিএসইসির সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মহসিন। আবারও স্বাগত দুজনকেই। শুরুটা করতে চাই ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকে দিয়ে। আপনার কাছ থেকে জানতে চাই যে গতবার যে বাজেটে যেসব ছিল পুঁজিবাজারে, তা নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি বিনিয়োগকারীদের, এমন অভিযোগের কথা আমরা শুনতে পাই। তো এবার আসলে এক অর্থে করোনা, পুঁজিবাজারের অবস্থাও খুব বেশি ভালো নয়, বড় ধরনের সংকট ফেস করছে পুঁজিবাজার। তো পুঁজিবাজারের জন্য এবারের বাজেট আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছ থেকে জানতে চাওয়া যে পুঁজিবাজার একটি বড় সংকটকাল অতিক্রম করছে, সবকিছু মিলিয়ে, করোনা মিলিয়ে, এবং পুঁজিবাজারের অবস্থা ভালো নয়, দরপতন হচ্ছে, লেনদেন ভালো হচ্ছে না। তো এখন যে নতুন বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সেই বাজেটে পুঁজিবাজারের জন্য কি কি বিষয় থাকা উচিত বলে আপনি মনে করেন? এবার ধরুন, গতানুগতিক যে আমরা আলোচনাগুলো করি, প্রতি বছর যে দুটা এক্সচেঞ্জ যে গতানুগতিক কতগুলো প্রস্তাব করে, আপনি যে কথাগুলো বললেন সেই প্রস্তাবগুলো মোটামুটি ওই একই ধরনের কথা। এবছর আমরা বাজেটের সামনে গত 3 মাসের আমাদের যে অভিজ্ঞতা, যে ডিপ্রেসড ইকোনমি এবং এটার ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, এতে পুঁজিবাজারকে স্বাভাবিকভাবে কতগুলো বাজেট প্রেজেন্ট নিয়ে কোনো উন্নতি করা যাবে বলে আমার মনে হয় না। দেখেন, পুঁজিবাজারে কতগুলো আগে দিন বোধহয় 50 কোটি টাকার নিচে টার্ন ওভার করছে, আজকে টার্ন ওভার হবে 30 কোটি টাকা, এবং দাম কমছে না। তার কারণ হচ্ছে যে আপনারা একটা মিনিমাম সিলিং বেঁধে দিয়েছে এবং এর ফলে টার্ন ওভার কিন্তু কমে যাচ্ছে। কারণ ব্যবসা বাণিজ্যে যেমন 2-3 মাস থেকে একটা মন্দা চলছে এবং কবে এটা ঠিক হবে আমরা ঠিক নিশ্চিত নই। সুতরাং স্বাভাবিক প্রবণতা হবে অর্থনৈতিক যে শেয়ারের দামটা করার দিকে থাকবে, কিন্তু সেটা আমরা হতে দিচ্ছি না কৃত্রিম ভাবে। এর ফলে হচ্ছে কি, কেউ শেয়ার কিনতে ইন্টারেস্টেড হচ্ছেন না এবং টার্ন ওভার মারাত্মক ভাবে ফল করেছে। এই জন্য কি ফ্লোর প্রাইসকে দায়ী করছেন আপনি ফারুক আহমেদ সিদ্দিকী? কোনো সমস্যার সমাধান করা যাবে না। আপনি কি এই জন্য কি ফ্লোর প্রাইসকেই দায়ী করছেন, যে বিএসইসি যে নতুন একটি নিয়ম করেছে যে সব শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দেওয়া, সেটি কি দায়ী করছেন কি না? এই যে পুঁজিবাজারে আমরা দেখলাম যে গেল বৃহস্পতিবার সর্বনিম্ন লেনদেন হলো 13 বছরের মধ্যে। আমাকে বলছেন? জি, ফারুক আহমেদ সিদ্দিকী। জি, প্রশ্নটা কি?
বিএসইসি যে নিয়মটি করেছে যে ফ্লোর প্রাইস অর্থাৎ সব শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দেয়া, এই নিয়মের কারণে অনেকে বলছেন যে গেল বৃহস্পতিবার পুঁজিবাজারে ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো আপনি যে বলছিলেন যে টার্নওভার কমে যাচ্ছে, তো সেটি কি অন্যতম কারণ বলে মনে করেন কিনা এই ফ্লোর প্রাইস? এই কারণটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম যে আপনি কোনো পুঁজিবাজারে যখন সর্বনিম্ন দাম ঠিক করে দেন এবং যখন বিনিয়োগকারীরা ওই দামে কিনতে প্রস্তুত থাকে না, তখন কি হবে? টার্নওভার ফল করবে। টার্নওভারের উপরে এটা একটা এফেক্ট হবে, কারণ যেখানে সামগ্রিকভাবে অর্থনীতি এখন বিপর্যস্ত অবস্থায় আছে, চ্যালেঞ্জের সামনে আছে, সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় শেয়ারের দামটা কমার প্রবণতা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেরকম দিচ্ছি না, কারণ বলছি যে এর নিচে নামা যাবে না। এর ফলে হচ্ছে কি, আমরা বিনিয়োগকারী পাচ্ছি না, আমরা ক্রেতা পাচ্ছি না, এবং ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে টার্নওভার চলে এসেছে, এবং আজকেও দেখলাম যে টার্নওভার ওই পর্যায়েই আছে। জি, একেবারেই কম টার্নওভার আমরা এখন সেটি দেখতে পাচ্ছি। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। একটু যেতে চাই অধ্যাপক মোহাম্মদ মহসিন আপনার কাছে। যেহেতু বাজেট নিয়ে আলোচনা, আমরা এই ফ্লোর প্রাইসের বিষয়টি আলোচনায় আনবো আজকে সময় পেলে অবশ্যই, কিন্তু বাজেট নিয়ে আপনার কাছ থেকে জানতে চাওয়া, মানে করোনাকালে ভয়াবহ এক ধরনের সংকট অতিক্রম করছে পুঁজিবাজার, সবকিছুতেই সংকট অর্থনীতির, তার মধ্যে পুঁজিবাজার জন্য একটু বেশিই সংকটে। তো এবারে যেহেতু বাজেট চলে এলো, তো এই নতুন বাজেটে পুঁজিবাজারকে এই অবস্থা থেকে টেনে তোলার জন্য কি কি বিষয় থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন অধ্যাপক মোহাম্মদ মহসিন? একটা জিনিস সুস্পষ্টভাবে বুঝতে হবে যে বাজেট দিয়ে পুঁজিবাজারকে টেনে তোলা যায় না। বাজেটের সাথে পুঁজিবাজারের সম্পর্ক তৈরি করার যে প্রচেষ্টা আমাদের দেশে আছে, এটা একেবারেই মানে বলবো যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা গ্রুপ তারা নিজস্ব কিছু সুযোগ সুবিধা অর্জন করার জন্য এই কাজটা করে। যেমন গত বছর যেটা করা হয়েছিল যে করমুক্ত লভ্যাংশের সীমা ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছিল। এতে কি হয়েছে? পুঁজিবাজারে কোনো ভালো হয়েছে? হয়নি। এবার আবার কি করা হয়েছে? এই প্রস্তাবটা করা হয়েছে ২ লাখ টাকা। এটি ২ লাখ টাকা বলা হচ্ছে। জি, এইগুলির মাধ্যমে পুঁজিবাজারে কোনো ভালো কিছু হবে না। যে ঘটনাগুলি আমাদের বাজারে ঘটানো হয়েছে সেটা হচ্ছে একেবারে সুস্পষ্ট, সেটা হচ্ছে ওভার সাপ্লাইড মার্কেট। কিভাবে? প্রাইস ফ্লোরিং করা হয়ে গেছে। প্রাইস ফ্লোরিং ইকোনমিক্সের ভাষায় তখনই করা হয় যখন অথরিটি দেখে যে একটা বাজারে এক্সেস সাপ্লাই আছে, তখন তারা একটা মোটামুটি মানে মিনিমাম প্রাইসকে ঠিক করে দেওয়ার জন্য, এটা সাধারণত ক্লাসিক্যাল এটার উদাহরণ হচ্ছে লেবার মার্কেট। অর্থাৎ যখন বাজারে প্রচুর শ্রমিক থাকে কিন্তু ওয়েজ কম্পিটিশনের ফলে যখন ওয়েজ অনেক কমে যেতে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের সাবসিস্টেন্স ওয়েজ যদি না থাকে, শ্রমিকদের পক্ষে জীবন ধারণ সম্ভব না, তখন যেটা করা হয় যে ওয়েজের ফ্লোর করা হয়। তো আমরা আমাদের দেশে দেখলাম যে সমস্ত রকম শেয়ারের প্রাইস ফ্লোরিং করা হয়ে গেছে। প্রাইস ফ্লোরিং এর ২ রকমের অ্যানালিসিস আছে, একটা স্ট্যাটিক অ্যানালিসিস, একটা ডাইনামিক্স। স্ট্যাটিক অ্যানালিসিসে যেটা ঘটবে সেটা হচ্ছে যে যেটাকে আমরা কি ক্যাপিটাল মার্কেটে। অধ্যাপক মহসিন, আমি যদি থামাই আপনাকে, মানে বিষয়টি যদি আমি স্পেসিফিক করে ফেলি, ফ্লোর প্রাইসের কারণে বাজারে দুটি ঘটনা ঘটছে। এক পক্ষ যেটি বলছে, দুটি পক্ষ দাঁড়িয়ে গেছে বাজারে। একটি পক্ষ বলছে যদি ফ্লোর প্রাইস এর মধ্যে তুলে দেওয়া হয়, এখন তুলে দেওয়া হয়, তাহলে বাজারে বড় ধরনের সূচকের দরপতন হবে। আবার আরেকটি পক্ষ বলছে যে এটি যদি বাজার থেকে তুলে না দেওয়া হয়, তাহলে আমরা বায়ারলেস মার্কেট দেখতে পাচ্ছি, যেখানে আসলে কোনো ক্রেতা নেই এবং সেই কারণে টার্নওভার হচ্ছে না। দুটোই খারাপ বিষয়, আমরা আসলে কোনটির পক্ষে থাকবো অধ্যাপক মহসিন? আসলে দুটাই সত্যি। আপনি যদি এখন প্রাইস ফ্লোরকে উঠায় দেন, তাহলে ইন্ডেক্স আরো নিচের দিকে যেতে থাকবে। আবার আপনি যদি প্রাইস ফ্লোর বজায় রাখেন, টার্নওভার বাড়বে না। এখানে শর্ত আছে, বাড়ার একটা ব্যাপার আছে যে এখানে ডিমান্ডটা হচ্ছে স্ট্যাটিক করে দিয়েছি আমরা। ডিমান্ডটাকে আমরা একটা ফিক্স করে দিয়েছি, ডিমান্ডটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের বাজারে সবসময় মনোযোগ হচ্ছে সাপ্লাই সাইডে। এখনো পর্যন্ত সমস্ত ব্রোকারেজ হাউসের দিক থেকে, মার্চেন্ট ব্যাংকার্সের দিক থেকে, বিভিন্ন অ্যানালিস্টের দিক থেকে বলা হচ্ছে ভালো শেয়ার, অমুক শেয়ার আনেন, অমুক শেয়ার আনেন, তাহলে হবে। খারাপ এই বাজারটায় যেখানে আমরা দেখেছি যে করোনার এফেক্টের ফলে এত কিছু ঘটেনি। 2 বছর ধরে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, লাগাতার ভাবে বাজার খুব কমছেই। এর কারণ আমাদের বাজারের স্ট্রাকচার, যেটাকে মাইক্রো স্ট্রাকচার অফ ক্যাপিটাল মার্কেট বলে। এই জায়গাটা নিয়ে আমি এর আগেও বলেছি যে মাইক্রো স্ট্রাকচারটাকে যদি আমরা চেঞ্জ না করতে পারি,
তাহলে আসলে বাজারের এই অবস্থা জায়গাটা খুব বেশি পরিবর্তন হবে না। অধ্যাপক মোহাম্মদ মহসিন, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। প্রশ্নটি হচ্ছে, যেহেতু আপনি এর আগে বিএসইসির সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব পালন করেছেন, আপনার কাছ থেকে জানতে চাওয়া, এই সিচুয়েশনে আসলে বিএসইসি কি করবে? বাজারের স্বার্থে কি ফ্লোর প্রাইস রাখবে নাকি ফ্লোর প্রাইস তুলে নেবে? সেই উত্তর জানবো আপনার কাছ থেকে বিরতির পর ফিরে এসে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি টালি খাতার সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন বিএসইসি পুঁজিবাজারের বাজেট প্রত্যাশা। আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিএসইসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মহসিন। আবারও স্বাগত আপনাদের দুজনকেই টালি খাতা অনুষ্ঠানে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাজারে 47 কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে। তার মানে গেল সপ্তাহের যে বৃহস্পতিবারের যে লেনদেন, সেটিকে আমরা ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে, সেটি হচ্ছে যে ফ্লোর প্রাইসকে এই মুহূর্তে রাখা বাজারের জন্য ঠিক হবে নাকি উঠিয়ে দেওয়াটা ভালো হবে? ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, দেখেন এই ব্যাপারে দুটো ব্যাপার আছে। এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমার পূর্ববর্তী বক্তব্যে যে কথাগুলো বললেন, যে আমাদের দেশে যে বাজেট, এই বাজেটের সঙ্গে আমাদের পুঁজিবাজারের সম্পৃক্ততা প্রায় নাই বললেই চলে। ওনার কথার সাথে এবং ওনার বেশিরভাগ কথার সাথে আমি সম্পূর্ণ একমত। এখন পুঁজিবাজার এভাবে চলবে, কিভাবে চলবে, এটা কিন্তু একটা ক্রুশিয়াল ব্যাপার, উভয় সংকট। আপনি এখন দাম বেঁধে দিয়েছেন যে এর নিচে দাম কমবে না, কমতে পারবে না। এরপরে হয়ে গেছে কি, এই দামে যে সরবরাহ, সেই সরবরাহটা অনেক বেড়ে গেছে, কিন্তু এই দামে যে ডিমান্ড, চাহিদা, যেটা নেই বললেই চলে। যার ফলে টার্ন ওভার নাই। 47 কোটি টাকা বা 50 কোটি টাকা কোনো টার্ন ওভারের না। কমপক্ষে 500 কোটি টাকা টার্ন ওভার না হলে এই এক্সচেঞ্জ চলাটা, মানে বাজার খোলা রাখা না রাখাটা সমান যদি টার্ন ওভার এরকম না হয় অবস্থা। অন্যদিকে আপনারা যদি বাজারে খুলে দেন, ওপেন করে দেন, যেটা কিনা যে কোনো পুঁজি বাজারে ওপেন থাকা উচিত, তাহলে বড় ধরনের পতন হতে পারে এমন আশঙ্কা করছেন? বর্তমানে সবাই আশঙ্কা করছেন যে ওপেন করে দিলে অনেক স্ক্রিপ্টের দামটা অস্বাভাবিকভাবে পড়ে যাবে। এই জিনিসটা হয়তো তারা অ্যাভয়েড করতে যাচ্ছে, অ্যাভয়েড করে একটা কৃত্রিম অবস্থা সৃষ্টি করেছেন, যেখানে একটা পার্টিকুলার দামের নিচে কমবে না, এবং সেই দামে আসলে কোনো চাহিদা নাই, সরবরাহ প্রচুর। তাহলে আমরা মানে কোনটির পক্ষে থাকবো ফারুক আহমেদ সিদ্দিকী? আমার মনে হয় বাজারকে তার নিজ পথে চলতে দেওয়া উচিত। মানে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কথা বলছেন। অধ্যাপক মোহাম্মদ মহসিন, আপনার মন্তব্যটি জানতে চাই। এটা কোনো বাজার না। জি, আপনি রয়েছেন ফারুক আহমেদ সিদ্দিকী। অধ্যাপক মোহাম্মদ মহসিন, আপনার মন্তব্যটি শুনতে চাই। ফ্লোর প্রাইস কি তুলে দিলে ভালো হবে? আমরা যদি একটা ভালো পুঁজিবাজার চাই, তাহলে হচ্ছে পুঁজিবাজারের উপর এই যে ধরনের কালাকানুনগুলি নেওয়া হয়, সেগুলির পক্ষে আমি না। যে ভুল কাজটা করা হয়েছে সেটা হচ্ছে প্রাইস ফ্লোরিং। পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত, টার্কিতে অথবা পাকিস্তানে, যেটা মানে ট্রায়াল এরর মেথডের চেষ্টা করা হয়েছিল এরকম পতনকে ঠেকানোর জন্য, সেটা হচ্ছে ইন্ডেক্স ফ্লোরিং করা হয়েছিল। আমরা এখানে ভুল করে কেন যেন ফ্লোর প্রাইস কথাটা বলছি, কিন্তু তাত্ত্বিকভাবে ইকোনমিক্স, ফাইন্যান্স সমস্ত জায়গায় এটা হচ্ছে প্রাইস ফ্লোরিং। হ্যাঁ, তো ইন্ডেক্স ফ্লোরিং এই একটা জিনিসকে আমরা চিন্তা করতে পারি এই প্রাইস ফ্লোরিং এর এগেইনস্টে। এক, দুই হচ্ছে আমরা আসলে কি চাই সেটা হলো বুঝতে হবে। আমরা যদি চাই যে বাজারে শুধু বস্তা পচা শেয়ার নিয়ে আসবো, যার জন্য আমরা বাজারকে রাখবো, তাহলে বাজারকে মানে প্রাইস ফ্লোরিং দিয়ে আপনি আটকায় রাখেন, প্রাইসকে কৃত্রিম ভাবে একটা নির্দিষ্ট জায়গায় রাখেন, নো ওয়ে। অবজেক্টিভের উপর কিন্তু ইকোনমিক্স নির্ভর করে। ইকোনমিক্স এমন না যে এই অ্যাঙ্গেলে একটা গুলি মারবেন, ওই জায়গায় গিয়ে হিট করবে, এই টাইপের না। জি, অধ্যাপক মোহাম্মদ মহসিন, আপনি রয়েছেন, কিন্তু একটু বাজেটের প্রসঙ্গে আলাপ না করলেই নয়, যেহেতু বাজেট নিয়ে আজকে আমাদের আলোচনা। বাজেটে এবার যেটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে একটু ফিরতে চাই। সবচেয়ে বেশি যেটি দাবি জানাচ্ছেন ডিএসসির বিভিন্ন পক্ষ এবং বাজার সংশ্লিষ্টরা, সেটি তারা বলছেন যে করোনাকালে এক ধরনের আর্থিক সংকট তৈরি হয়েছে। পুঁজিবাজারে আসলে যে অপ্রদর্শিত অর্থ রয়েছে, সেগুলো বিনিয়োগের সুযোগ চাইছেন অনেকেই। মানে কালো টাকা সাদা করার কথা বলছেন, যে টাকা ট্যাক্স দেওয়া হয়নি সেই টাকা শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ কি বাজেটে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন? দেখেন, কালো টাকা বিনিয়োগ করার সুযোগ আমাদের দেশে গত 50 বছর থেকে বহুবার দেওয়া হয়েছে, কিন্তু এই সুযোগের সুবিধা কিন্তু কেউই সাধারণত গ্রহণ করে না। যেই ইনভেস্টমেন্ট গুলো অলরেডি হয়ে গেছে, সেখানে যে কালো টাকা আছে, অনেকেই সেটা এই সুযোগ নিয়ে সেটাকে সাদা টাকা করতে চেষ্টা করে।
কিন্তু ভবিষ্যতে বিনিয়োগ করব, সেই জন্য আমি সাদা টাকা করব, এটা খুব কমই করে থাকে। আমার মনে হয় এটা কোনো সমাধান আদৌ না, বরং যেটা সমাধান সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা জাতীয় রাজস্ব বোর্ডে, পুঁজিবাজারে এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে, যাতে করে মানুষ উদ্বুদ্ধ হয় কালো টাকাকে সাদা করে দেবে। এটা আমরা বহুবার ট্রাই করেছি, এটাতে কোনো লাভ হয় না। জি, তার মানে পুঁজিবাজারে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিপক্ষে আপনি। অধ্যাপক মোহাম্মদ মহসিন, পুঁজিবাজার সংশ্লিষ্টরা, বাজার সংশ্লিষ্টরা তারা যেটি বলছেন যে এই অপ্রদর্শিত অর্থ তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাইছেন, এমন দাবি চাইছেন, মানে নীতি সহায়তা চাইছেন বাজেটে। তারা যেটি বলছেন কমপক্ষে 2 বছর এই টাকা মার্কেটে ফেলে রাখতে হবে, তাতে করে আসলে বাজারের অবস্থা ভালো হলে নতুন বিনিয়োগকারীরা উৎসাহিত হবে মার্কেটে আসার ব্যাপারে। অধ্যাপক মোহাম্মদ মহসিন, আপনার মন্তব্য। এখানেও আমি একই কথা বলছি, এখানে আপনার অবজেক্টিভ কি? আমি সাদা টাকার মালিক, আপনি যখন একজনকে কালো টাকা বিনিয়োগ করার সুযোগ দিবেন তখন আপনি রাষ্ট্রীয়ভাবে আমার উপর নৈতিক অবিচার করছেন। এটা একটা জিনিস, এথিক্যালি নৈতিক। এখন ব্যাপার হচ্ছে কালো টাকা, এখানে ইকোনমিক্সে একটা প্রভাব আছে, প্রভাব, এফেক্ট, কালসাপ প্রভাব বা কোবরা এফেক্ট। অর্থাৎ আপনি যদি একটা কাজকে পারমিট করেন, সেই কাজটা এরপরে আরো বাড়তেই থাকবে। আমাদের দেশে দেখবেন হিস্টোরিক্যালি কালো টাকার পরিমাণ বেড়ে গেছে। কেন? কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার বিধান রেখেছেন বলে। কিন্তু রাষ্ট্রের উচিত ছিল কালো টাকার সমস্ত প্রসেস যা কিছু আছে সমস্ত কিছুকে বন্ধ করার। রাষ্ট্র এটা করতে ব্যর্থ হয়েছে এবং এর সুযোগে কিন্তু বারবার কালো টাকা ধারীরা কালো টাকা সাদা করার কথা বলেন এবং আমরা অনেকেই বুঝে না বুঝেই কিন্তু বলি ইয়েস ইয়েস এর মাধ্যমে ভালো হবে। কিন্তু জনাব ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন এর মাধ্যমে বাজারে কোনোদিন কোনো ভালো হয়নি, দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়েনি। আবার এর মাধ্যমে করে কি হবে, আপনি মানে নিশ্চিত দিকে রাখতে পারেন, আবার দিবেন, এরপরে কালো টাকার পরিমাণ আরো বেড়ে যাবে, বাজারের কোনো রকমের উন্নতিও ঘটবে না। কিন্তু সরকারকে যদি কোনো একটি ট্যাক্স দিয়ে, মানে কালো টাকা বিনিয়োগের জন্য কোনো একটি পরিমাণ ট্যাক্স দিয়ে যদি তারা বিনিয়োগ করেন, তাহলে কি সেটি খুব বেশি ক্ষতিকর হবে? ট্যাক্স দিবেন আমি যখন টাকা ইনকাম করেছি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমাকে 30% পর্যন্ত ট্যাক্স দিতে হয়েছে। এখানে তার পরিমাণটি কম। কি করেছি আমি এই প্রশ্ন তুলতেই পারে। ট্যাক্স পে করে গিয়েছি বলে আমার উপর বার্ডেন বেশি, এখন সে 5% বা 10% ট্যাক্স দিবে, তার টাকা সাদা করে ফেলছে, এতে করে আসলে উৎসাহিত হয়। জি, আপনার কাছে ফিরবো খুব সংক্ষেপে, যে উত্তরটি জানতে চাইবো ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছ থেকে, সেটি হচ্ছে নতুন কমিশন পেয়েছি আমরা। নতুন কমিশন পাওয়ার পর আমরা যেটি দেখলাম যে বাজারে আস্থা ফিরেনি এখনো বিনিয়োগকারীদের। এর আগের যে কমিশন ছিল সেটি নিয়ে আসলে বিনিয়োগকারীদের এক ধরনের অনাস্থা, প্রতিবাদ আমরা দেখেছি। নতুন কমিশন কি বিনিয়োগকারীর আস্থা ফেরাতে ব্যর্থ হলো তাহলে? ফারুক আহমেদ সিদ্দিকী। দেখেন, নতুন কমিশনের এক ব্যর্থ হলো বা সফল হলো এটা বলার সময় এখনো আসে। নতুন যে কমিশন তারা দায়িত্ব গ্রহণ করেছেন একটা অত্যন্ত ডিফিকাল্ট টাইমে, যেখানে শুধু পুঁজিবাজার না, পুরা অর্থনীতি একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় ব্যবসা বাণিজ্য এবং যে প্রোডাকশন, এক্সপোর্ট, ইম্পোর্ট, ইন্টারনাল কনজাম্পশন, মানুষের পারচেজিং পাওয়ার সবকিছু বিবেচনা করলে একটা খুব ডিফিকাল্ট টাইমে এই কমিশন দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই সময় এটাকে এই দায়িত্ব ম্যানেজ করা কিন্তু অত্যন্ত দুরূহ কাজ। সুতরাং আমি তাদেরকে আমি মনে করি তাদের সদিচ্ছার কোনো অভাব হবে না, কিন্তু এটা কতদূর তারা সফল হবেন বিশেষ করে শর্ট টার্মে এ বিষয়ে আমার যথেষ্ট। জি, ফারুক আহমেদ সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অধ্যাপক মোহাম্মদ মহসিন, আরো কিছু প্রশ্ন ছিল কিন্তু আজকে শেষ করতে হচ্ছে, একেবারেই সময় নেই। নিশ্চয়ই আরেকদিন আলাপ করার সুযোগ হবে আপনাদের দুজনের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিকাতায়। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।